হওয়া সম্ভব। তো আমার মধ্যকার এই প্রতিভাটা নিজে নিজেই কখনো বিকশিত হবে না যতক্ষণ না আমি এটাকে বিকশিত করার জন্য নিজের থেকে আগ্রহী হব, চেষ্টা করব। তো বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ট্যালেন্ট ফোর্স, তারা ওই জিনিসটাকেই, ওই জিনিসটার মধ্যেই কাজ করতে চায়। ছাত্রদের মধ্যে মধ্যে থাকা তাদের সুপ্ত যে প্রতিভাটা আছে সেটাকে কিভাবে কাজে লাগাতে পারে। আমাদের বর্তমান সময়টাকে বলা হয় হলো গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ। আমরা যদিও কেউ বাংলাদেশে থাকি, কেউ বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করি, কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবস্থা আমাদের সামনে এই ডিজিটাল যুগে বিরাজ করছে। পুরা বিশ্বটাই কেমন যেন এখন আমার হাতের মুঠোর মধ্যে। আমি এখানে বসে এই মুহূর্তে সৌদি আরবে হচ্ছে, মুহূর্তের মধ্যে আমি সেটাকে অ্যানালাইসিস করতে পারবো, সেটাকে নিতে পারবো। আমি এখানে বসেই আমার বা অর্থাৎ গ্লোবালাইজেশনের যুগ। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুগটা, যার কারণে দেখা যায় আগে একটা সংবাদ পৌঁছাইতে অনেক সময় লাগতো। যেমন চাঁদ দেখার ব্যাপারে আমরা জানি যে এক অঞ্চলে এক সাইডে চাঁদ দেখা গেলে এই অঞ্চলের চাঁদ দেখা গেছে, এই সংবাদটা মূল শহর পর্যন্ত পৌঁছতেই প্রায় অনেক দেরি হয়ে যেত। যার কারণে দেখা যেত যে এক সাইডের লোক তারা চাঁদ দেখে ঈদ শুরু করে দিয়েছে অথবা রমজানের রোজা রাখা শুরু করে দিয়েছে, অপর অঞ্চলে চাঁদ না দেখার কারণে তারা এখনো রোজা রাখা শুরু করতে পারেনি। এই ধরনের বিভিন্ন সংকট তখন দেখা দিত। কিন্তু বর্তমান সময়ে এসে এক প্রান্তের এক প্রান্তের সংবাদ অপর প্রান্তে খুব সহজেই পৌঁছানো সম্ভব। পটুয়াখালীতে চাঁদ দেখা গেছে, মুহূর্তের মাধ্যমেই, মুহূর্তের কাছে যুগটা দিতে মুঠ হয়, মুহূর্তের মধ্যে আমি আমার মনের ভাবটাকে শত সহস্র মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তো এই বিশ্বায়নের যুগটাকে যদি আমরা আমাদের ইসলামের ক্ষেত্রে, দিনের দাওয়াতের ক্ষেত্রে কাজে লাগাতে চাই, এবং আমি আমার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আমার অনেক কিছু এখানে করার সুযোগ আছে, সম্ভাবনা আছে, যদি আমি নিজেকে সেইভাবে ট্রেন আপ করি এবং নিজেকে সেইভাবে কাজে লাগাই। তো আমাদের আলোচনার আজকে আমাদের যেই বিষয় নির্ধারণ করা হয়েছে এই কোর্সের বিষয়, সেটা হলো পকেট গ্রাফিক্স ও ডিজিটাল স্কিল কোর্স। পকেট গ্রাফিক্স ও ডিজিটাল স্কিল কোর্স। পকেট গ্রাফিক্স দ্বারা এখানে বুঝাইতে চাওয়া হয়েছে হলো আমাদের হাতে থাকা যেই ডিভাইসটা আছে, আমাদের হাতে বা আমাদের পকেটে আমরা যেই ডিভাইসটা ক্যারি করি, যেই হ্যান্ডসেটটা আমরা ক্যারি করি, এইটা দিয়েই আমি আমার মনের ভাবটাকে কিভাবে চিত্র আকারে মানুষের সামনে প্রকাশ করতে পারি। আমার হাতে থাকা ডিভাইসটাকে কাজে লাগিয়ে আমার মনের ভাবটাকে কিভাবে চিত্র আকারে মানুষের সামনে প্রকাশ করতে পারি এবং সেটার কি কি ধরন হতে পারে, সেটার একটা ধারণা আমরা আজকের এই কোর্স থেকে নিব। আমাদের এই কোর্স থেকে নিব। এই কোর্সে মোট সম্ভবত 6টি বিষয় নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে একটার পর একটা ক্লাস হবে, 3 সপ্তাহে, প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে। এগুলো সব রুলস আপনারা ইতিমধ্যেই জানছেন। তো আমাদের প্রথম ক্লাসের যে বিষয়টা ছিল, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমাদের প্রথম ক্লাসের বিষয় হলো গ্রাফিক্স ডিজাইন ধারণা ও অ্যাপ পরিচিতি। গ্রাফিক্স ডিজাইন ধারণা ও অ্যাপ পরিচিতি। গ্রাফিক্স ডিজাইন কি, এটা কি কাজে লাগে, এই সম্পর্কে আমরা একটা ধারণা দিব। আমাদের এই ক্লাসের বিষয়টাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি, যাতে করে আমরা সহজেই টপিক ওয়ারি আমরা আলোচনা করতে পারি। আর শুরুতেই বলে নেই, আমি প্রফেশনাল কোনো ডিজাইনার না, এবং
প্রফেশনালি আমি এই কাজের সাথে জড়িতও না, কিন্তু শখের বশে কিছু কাজ শিখছি, কিছু কাজ করি, মাঝে মাঝে ক্লায়েন্টের কাজও করি। তো এটা নিতান্তই শখের বশে, আমি প্রফেশনাল ওয়েতে এটার কোনো কাজ করি না। অর্থাৎ আমার কথাগুলো হয়তো আপনারা প্রফেশনালি পাবেন না, একাডেমিক ওয়াইজ আপনারা আমার কথাগুলো হয়তো পাবেন না, তারপরেও আমি কিছুটা সাজানো একটা তরতিব দেওয়ার চেষ্টা করছি। আশা করা যায় আপনারা কিছু হলে এখান থেকে নিতে পারবেন। তারপরে যদি বুঝে না আসে, ইনশাল্লাহ শেষে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। তো আমরা আমাদের ক্লাসের আহ বিষয়বস্তুকে 5 ভাগে ভাগ করছি। প্রথমেই হলো, এমনি স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? আমার স্ক্রিন জি দেখা জি যাচ্ছে? না, জি আমি ভাই। একটা একটা স্লাইড শো করছি, স্লাইডটা দেখা যাচ্ছে? জি 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 ভাই। দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে। কিন্তু আমার এখানে তো দেখা যাচ্ছে না। এখন দেখা যায়। স্ক্রিনে কি দেখা যাচ্ছে বলেন তো একটু? কালো কালো মাঝখানে একটা মাশরুমের মতন কি কালো যেন। কালো ভাই। আচ্ছা, ক্লাসের দেখা যাচ্ছে। পেজটাই দেখা যাচ্ছে। আচ্ছা, একটু। ভাই কথাগুলো ক্লিয়ার যে আসতেছে না। ক্লিয়ার আসতেছে না ভাই। আচ্ছা, একটু অপেক্ষা। কেমনে হাঁটা যায় কোনটা? আনি মনি রে। স্ক্রিনটা তেমন শেয়ার হচ্ছে না। হ্যাঁ ভাই কি একটু আমি আমার ক্লাসটা আমার কম্পিউটারের স্ক্রিনটাকে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা অনেকগুলো বিষয় শিখাবে। এখন দেখা যাচ্ছে ভাই। দেখা যাচ্ছে? এই এই স্ক্রিনটা আসছে কি? জি জি ভাই দেখা স্ক্রিনটা যাচ্ছে এটা কিন্তু আসছে। না, কথাগুলো একটু এটা ক্লিয়ার করেন ভাই। না, সাউন্ড শোনা যায় না জি ভাই জি ক্লিয়ারলি? দেখা জি যাচ্ছে, শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। সেগুলো করে তোমার না, চোখের জোরে এটা দিয়ে আমার করছেন স্ক্রিন না। না এখানে ভাই যেটা আর শেয়ার করা হয়েছে, এখানে যে স্ক্রিনটা শেয়ার করা হয়েছে, এটা আমারটা না। কানে এটা কে কি ভাই আসছে তাহলে? তরিকুল তরিকুল নামে যেটা শেয়ার করা তরিকুল হয়েছে ভাই সেটা কে? নাকি? তরিকুল ভাই কে? না, ওইটা না। ওটা কার স্ক্রিন? ওটা একটু বের হলে ভালো হবে। এই তরিকুলকে একটু বন্ধ করো, স্ক্রিন স্ক্রিন শেয়ার বন্ধ করো। সাবের কাজটা করো ভাই। তরিকুল, আপনি একটু আপনার স্ক্রিনটা বন্ধ করেন। মাশাআল্লাহ। এখন আশা করি দেখা যাচ্ছে।
জি দেখতে পাচ্ছি। জি জি ভাই জি জি ভাই এখন ভাই দেখা যাচ্ছে না তো। কথা ক্লিয়ারলি শোনা যায়? বাকিরা মাইক্রোফোনটা একটু মিউট করেন। তো যেটা আচ্ছা বলতেছিলাম, আমাদের আজকের আমাদের কোর্সের বিষয় হলো পকেট গ্রাফিক্স ও ডিজিটাল স্কিল কোর্স। এই ক্লাসে হ্যাঁ ভাই, এই কোর্সে মোট, হ্যাঁ কথা ভাই একটা ক্লিয়ার কথা শোনা যায় বলতে না? চাচ্ছি ভাই, কথাগুলো একদম ক্লিয়ার আসতেছে না কেন জানি। আপনার নেটওয়ার্কের সমস্যা কিনা? বাকিরা শুনতে পারেন? বাকিরা নেট কথা ক্লিয়ার ক্লিয়ার আসতেছে করুন, সবার কথাই ক্লিয়ার স্পষ্ট আসতেছে ভাই শোনাই ক্লিয়ার দিচ্ছে শুনতে আপনাদের। পাচ্ছি, আপনি বলেন। ভাই বাকিরা একটু সবাই মাইক্রোফোন দিয়ে কথা বলেন। জি বুঝিনি। যার যার সমস্যা নেটওয়ার্ক মাইক্রোফোনটা ক্লিয়ার করেন। সবাই ভাই যদি কথা নেটওয়ার্ক শোনা ক্লিয়ার যাচ্ছে, করেন। তবে সবাই আমরা কথা বলতেছি তো এই কারণেই কথা একটু বন্ধ করি। ভাই সবাই যদি মাইক্রোফোনটা অফ করে দেয় তাহলে আচ্ছা, সাউন্ড মাইক্রোফোন ক্লিয়ার অফ করে হবে। দিয়েছো ভাই। জি এখন কথা ক্লিয়ার শোনা যায়? ভাই কথা তো ক্লিয়ারই শোনা যায়, বাকি অন্যেরা কথা বলার কারণে শোনা যায় না। জি বাকিরা সবাই মাইক্রোফোন মিউট করে রাখেন। জি, তো আমরা আমাদের ক্লাসের বিষয়টাকে কয়েক ভাগে ভাগ করছি। আমাদের প্রথম ক্লাস ছিল হলো গ্রাফিক ডিজাইন ধারণা ও অ্যাপ পরিচিতি। এই বিষয়ে ক্লাসটাকে আমরা কয়েক ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমাদের হলো গ্রাফিক্স ডিজাইন কি, গ্রাফিক্স ডিজাইন কাকে বলে, এই নিয়ে আমরা হালকা পাতলা আলোচনা করব। তারপরে দ্বিতীয়তে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো গ্রাফিক্স ডিজাইন কি কি কাজে ব্যবহার হয়। তো তৃতীয়তে আলোচনা করব হলো অ্যাপ পরিচিতি, কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার ডিজাইনের জন্য কি কি সফটওয়্যার ব্যবহার হয়। অ্যাপ পরিচিতি, মোবাইল, অর্থাৎ মোবাইলে গ্রাফিক্স ডিজাইন করার জন্য কি কি অ্যাপ বহুল প্রচলিত আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বশেষ আমাদের বিষয় হলো প্রশ্নোত্তর পর্ব, যদি কারো কোনো প্রশ্ন করবেন। তো এই পাঁচটা ভাগে আমরা আমাদের ক্লাসটাকে সাজিয়েছি। প্রথমে হলো গ্রাফিক্স ডিজাইন কি, দ্বিতীয়তে হলো গ্রাফিক্স ডিজাইন কি কি কাজে ব্যবহার হয়, তিন নম্বর হলো অ্যাপ পরিচিতি, কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে কি কি সফটওয়্যার ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন করা যায় সেগুলোর সংক্ষিপ্ত একটা ধারণা। চতুর্থত আমরা আলোচনা করব অ্যাপ পরিচিতি, মোবাইল ডিজাইন করার জন্য কি কি ধরনের অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ, তো শুরুতে আমাদের যে বিষয়টা ছিল সেটা হলো গ্রাফিক্স ডিজাইন কি। তো আমি শুরুতে বলে নিচ্ছি, আমি একাডেমিক কোনো আলোচনা হয়তো আমার এখান থেকে খুব বেশি পাবেন না, বা তাত্ত্বিক কোনো আলোচনা পাবেন না, কিন্তু আমি আপনাদের ভাষায় কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরেও যেহেতু প্রত্যেকটা আলোচনা সাজানোর জন্য একটা কিছু একাডেমিক আকারে সংজ্ঞায়ন করার প্রয়োজন পড়ে, তাই আমি বিভিন্ন নেটের ঘাটাঘাটি করে আপনাদের জন্য কিছু সংজ্ঞা এখানে বা কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু আমি আলোচনাটা আমি আমার মতো করেই করবো ইনশাল্লাহ। তো শুরুতেই যে বিষয়টা আমাদের ছিল সেটা হলো গ্রাফিক্স ডিজাইন কি। গ্রাফিক্স ডিজাইন হলো ভিজুয়াল কন্টেন্ট তৈরি করার একটি প্রক্রিয়া, যেখানে ছবি, টাইপোগ্রাফি, রং এবং লেআউটের এটি বিজ্ঞানিক মাধ্যম, মোশন গ্রাফিক, বিভিন্ন সংজ্ঞা। গ্রাফিক্স ডিজাইন তারা কিভাবে সংজ্ঞায়িত করছে, যে একটা ভিজুয়াল কন্টেন্ট তৈরি করার একটা প্রক্রিয়া। এখন আমাদের সামনে আসতে পারে ভিজুয়াল কন্টেন্ট কি, বা এই টাইপোগ্রাফি কি, এই লেআউট কি, এই ধরনের অনেক প্রশ্ন আসতে পারে। আমি সংক্ষেপে এবং সোজা বাংলায় যেটা বলবো, আমরা ছোটবেলায় যারা স্কুলে পড়ছি, স্কুলে একটা ক্লাস থাকে হলো অঙ্কন ক্লাস, আর্ট ক্লাস, আঁকাআঁকির ক্লাস। আমরা রং তুলিতে আমরা আমাদের কাগজের মধ্যে ছোটবেলায় আঁকাআঁকি করতাম। আমাদের ওই আঁকাআঁকিটাকেই, আমাদের ওই আঁকাআঁকির যে প্রতিভাটা, ওই প্রতিভাটাকেই যখন আমি ডিজিটাল রূপ, ডিজিটালি ওইটাকে রূপ দিব, সেটা অর্থাৎ আমি আঁকাআঁকির বা আমার সৃজনশীলতা, যেই চিন্তা
ভাবনাটা আমার মধ্যে আসছে, আমি একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি, সেই চিন্তাটাকেই একটা ডিজিটাল প্রতিচ্ছবি দেওয়া মাদ্রাসার মাহফিলের আমি একটা পোস্টার তৈরি করব। আমি এই পোস্টারে আহ্বান রাখবো হলো যে এই পোস্টারে আগামী 15ই মার্চ আমার মাদ্রাসার মাহফিল, ধরেন আগামী 15ই মার্চ হলো আমার মাদ্রাসার মাহফিল বা ইফতার মাহফিল। তো ইফতার মাহফিল এইটা প্রথম মেসেজটা আমার থাকবে হলো আগামী 15ই মার্চ আমার মাদ্রাসার ইফতার মাহফিল। তো ইফতার মাহফিলে এটা একটা মেসেজ। দ্বিতীয় মেসেজ আমার ওই পোস্টারের মধ্যে থাকবে হলো এই আহ মাহফিলে, ইফতার মাহফিলে প্রধান অতিথি কে থাকবে, সাপোজ ধরেন একজনকে আমি অতিথি হিসেবে নিয়ে আসলাম, তো তার নামটা এখানে হাইলাইট করা থাকবে। এমনি ভাবে এটা কয়টা বাজে শুরু হবে, কখন শুরু হবে, কখন শেষ হবে এবং কোন স্থানে হবে, এটা আমি চিন্তা করলাম এবং চিন্তা করে সেটাকে আমি আমার একটা বোর্ডে, আমি আমার মোবাইলে একটা আর্ট বোর্ড নিলাম, ওই আর্ট বোর্ডে আমার এই চিন্তাটাকেই আহ একে সাজাইলাম। এটাকেই বলা হয় হলো গ্রাফিক্স ডিজাইন। যখন আমি আমার এই চিন্তাটাকেই আমার ডিভাইসের মধ্যে বা আমি আমার আর্ট বোর্ডের মধ্যে আঁকবো বা লিখবো, এটাকেই বলা হবে হলো গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক্স ডিজাইনের সংক্ষিপ্ত পরিচয় আশা করা যায় আমরা সবাই পেয়েছি। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রাফিক্স ডিজাইন কি কি কাজে ব্যবহার হয়, কি কি কাজে ব্যবহার হয়ে থাকে। তো এটাও গ্রাফিক্স কি কি কাজে ব্যবহার হয়ে থাকে আমরা সংক্ষেপে কিছু কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরছি। তারপরেও যদি আমরা চিন্তা করি, আমরা প্রত্যেকেই চিন্তা করলে আরো অনেক বিষয় এখানে পাবো। প্রথম যে বিষয়টা আসছে সেটা হলো ভিজুয়াল আইডেন্টিটি ডিজাইন। ভিজুয়াল আইডেন্টিটি যেমন ব্র্যান্ডের লোগো, বিজনেস কার্ড ডিজাইন, ব্র্যান্ডের গাইডলাইন ইত্যাদি তৈরি করার জন্য গ্রাফিক ডিজাইন ব্যবহার হয়ে থাকে। ভিজুয়াল আইডেন্টিটি কি, যেমন ধরেন এই যে আমি একটা টেমপ্লেট তৈরি করছি বা আমি একটা স্লাইড তৈরি করছি, এই স্লাইডে দেখেন তিনটা আমি আইকন ব্যবহার করছি। এই যে একটা আইকন, এই যে একটা আইকন, এই আইকনের মধ্যে লেখা আছে পকেট গ্রাফিক্স ও ডিজিটাল স্কিল। দেখা যাচ্ছে সবাই? জি জি দেখা জি। যাচ্ছে। দেখা এই যে যাচ্ছে। এই যে একটা আইকন, এই আইকনটা যখনই আপনার জি, এই আইকনটা যখনই আপনাদের সামনে আসবে তখন অটোমেটিক আপনাদের জেনে চলে আসবে যে আমাদের যে কোর্সটা হচ্ছে সেই কোর্সটার এইটা হলো আইকন। এই এই আইকনটা তৈরি করে যারা কোর্সের উদ্যোক্তা আছে তারা আপনাদেরকে, আপনাদের মনোযোগকে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এই একটা আইকনের মাধ্যমে। এটা দেখার মাধ্যমে আপনাদের মনের মধ্যে যাচ্ছে আচ্ছা ভিতরে ঢুকি তো জিনিসটা কি, আচ্ছা একটু যোগাযোগ করে দেখি তো জিনিসটা কি। তো এই যে এটা হলো একটা আইকন বা একটা লোগো, আমাদের আজকের কোর্সের লোগো হলো এইটা। তারপর এটা আয়োজন করছে হলো ট্যালেন্ট ফোর্স, এটা হলো ট্যালেন্ট ফোর্সের একটা লোগো। দেখা যাচ্ছে ট্যালেন্ট ফোর্সের একটা লোগো। এই লোগোটা আপনি যেখানেই দেখবেন সেখানে আপনার জেহেনে কাজ করবে এই জিনিসটা। কোনো কাগজের মধ্যে এই লোগোটা দেখলেন অটোমেটিক আপনার জেহেনে চলে আসবে নিশ্চয়ই এই জিনিসটা ট্যালেন্ট ফোর্সের পক্ষ থেকে বের করা হয়েছে, বা এই পণ্যটা ট্যালেন্ট ফোর্সের একটা পণ্য, বা এই সাবজেক্টটা ট্যালেন্ট ফোর্সের একটা সাবজেক্ট। অটোমেটিক আপনার জেহেনে চলে আসবে যখন আপনি এই লোগোটাকে আপনার সামনে, এই লোগোটা আপনার সামনে ভাসবে। ঠিক তেমনি ভাবে নিচে দেখেন আমরা আরেকটা লোগো ব্যবহার করছি, এই যে একটা লোগো ব্যবহার করছি। এই লোগোটা আপনি বাংলাদেশের বা পৃথিবীর যেই প্রান্তেই দেখবেন, দেখলে আপনার বুঝে আসবে যে এটা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের লোগো, তাই না? এই লোগোটা ডাউনলোড করে কিসের উপরে? বাংলাদেশ খেলাফত ছাত্র, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উপরে। তো এইটা হলো একটা ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং প্রচার করার জন্য গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার হয়ে থাকে। বিজনেস কার্ড, বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড আমরা যেটাকে বলি, ভিজিটিং কার্ড, এটার মাধ্যমে আপনার একটা আইডেন্টিটি আপনি তুলে ধরেন, আপনার পরিচিতি, আপনার সংক্ষিপ্ত পরিচিতি।
আপনার ব্যবসা কি বিষয়ের ব্যবসা আপনি করেন, আপনার কি পণ্য আছে, এটাকে একটা ছোট্ট বিজনেস কার্ডের মধ্যে সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে আপনি তুলে দাও এক আইডেন্টিটি। আইডেন্টিটি তৈরি করার ক্ষেত্রেও গ্রাফিক্স ডিজাইন ব্যবহার হয়ে থাকে। তারপরে গ্রাফিক্স ডিজাইন ব্যবহার হয়ে থাকে ব্র্যান্ডের গাইডলাইন দেওয়ার জন্য। যেমন ধরেন আপনার একটা ব্র্যান্ড আছে, যেমন ধরেন প্রচলিত যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর দিকে আমরা ছোট দিয়ে উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে। যেমন বাটা একটা ব্র্যান্ড, অ্যাপেক্স একটা ব্র্যান্ড, লোটো একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের তারা ব্র্যান্ডিং করে বা তাদের ব্র্যান্ডিং গাইডলাইন থাকে, দেখবেন বিভিন্ন জায়গায় তারা পোস্টার লাগায় থাকে, অথবা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আপনি বিভিন্ন পোস্টার দেখতে পারবেন বা বিভিন্ন পোস্ট তাদের পেজ থেকে আপনি দেখতে পারবেন যে 60% অফ। অর্থাৎ যদি আপনি সবার আগে পারচেস করেন তাহলে এটার সাথে আপনি একটা কুপন গিফট পাবেন বা এটার সাথে আপনি কিছু গিফট আইটেম পাবেন, এই ধরনের। তো সে তার ভাই সেই দোকানের একটা দিক নির্দেশনা আপনাকে দিচ্ছে, সেই দোকানের লোকেশনটা আপনার সামনে, তার শোরুম কোথায় কোথায় আছে, উত্তরায় তার শোরুম কোথায়, মোহাম্মদপুরে তার শোরুম কোথায়, তারপরে হলো বনানীতে তার শোরুম কোথায়, এগুলো একটা গাইডলাইন দিচ্ছে। এটার ক্ষেত্রেও এই গাইডলাইন তৈরি করার ক্ষেত্রেও গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার হয়ে থাকে। এটাকে বলা হয় ভিজুয়াল আইডেন্টিটি, অর্থাৎ চিত্রায়নের মাধ্যমে আপনি আপনার আইডেন্টিটিটাকে ফুটায় তুললেন। এই ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন ব্যবহার হয়ে থাকে। দ্বিতীয়তে গ্রাফিক্স ডিজাইন ব্যবহার হয়ে থাকে এরকম আরেকটা বিষয় হলো মার্কেটিং এবং বিজ্ঞাপন ডিজাইন। আপনি একটা অনলাইনে বিজনেস করেন, অনলাইন হোক অথবা অফলাইনে আপনি বিজনেস করেন, আপনার যদি মার্কেটিংটা সুন্দর না হয় তাহলে আপনার বিজনেসের গ্রোথিংটা বাড়বে না, আপনার বিজনেসে আপনি গেইন করতে পারবেন না, উন্নতি সাধন করতে পারবেন না যদি আপনার মার্কেটিংটা সুন্দর না হয়। চাই আপনার মুদির দোকানই হোক না কেন, চাই আপনার একটা টি স্টলই হোক না কেন, যদি আপনার এটার মার্কেটিংটা সুন্দর না হয় তাহলে আপনি আপনার ব্যবসায় ভালো ফলাফল কখনোই পাবেন না। এটা কি জন্য বললাম, দেখেন আপনি যখন একটা টি স্টল দিবেন, টি স্টলটা যদি এমন জায়গায় দেন যে জায়গায় মানুষের আনাগোনা নাই বা যেখানে সাধারণত বসে মানুষ চা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এমন জায়গায় যদি আপনি একটা টি স্টল দেন তাহলে আপনার এখানে চা চলবে না, আপনার এই দোকানের পণ্য চলবে না। তো আপনি আপনার মার্কেটিংটাকে অর্থাৎ আপনার মার্কেটিং প্যালেসটাকে ওইভাবে সাজাইতে পারেন নাই, এই জন্য আপনার এই দোকানটা চলতেছে না। প্রক্ষান্তরে আপনি আপনার এই দোকানটাকে যদি এমন একটা স্পটে দেন যে স্পটে সহজেই সবার দৃষ্টিতে আসে, অর্থাৎ আপনি কোনো ব্যানার দেন নাই, কোনো ফেস্টুন দেন নাই, কিন্তু আপনার দোকানটাকে এমন জায়গায় সাজাইছেন যেটা সহজেই সবার দৃষ্টিতে আসে। যেমন আমি আমার কর্মস্থলের পাশে একটা দোকানের উদাহরণ দেই। আমি বর্তমানে একটা জায়গায় ইমাম হিসেবে আছি, উত্তরা জসিমউদ্দিনে পপুলারে। তো পপুলার একটা হসপিটালে এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে, বিভিন্ন রুগীরা আসে, রুগীর সাথে রুগীর আরো আত্মীয় স্বজনরা আসে, রুগীর গার্জিয়ানরা আসে, বা যারা হসপিটালে এমপ্লয়ার আছে তারাও এখানে থাকে। তো একজন লোক সে এই হসপিটালের সামনে একটা চার দোকান দিছে, তার দৈনিক ইনকাম হলো 5 থেকে 7 হাজার টাকা। তো সে তার মার্কেটিং প্যালেসটাকে সাজাইতে পারছে, যার কারণে তার দৈনিক ইনকাম হচ্ছে 5 থেকে 7 হাজার টাকা। প্রক্ষান্তরে আপনি যদি একটা চিপার মধ্যে যে একটা চার দোকান দেন, চার দোকান কিন্তু দুইটাই, কিন্তু দুইটার কোনোটার মধ্যেই কিন্তু বিলবোর্ড নাই, কোনোটার মধ্যে সাইনবোর্ড নাই, কিন্তু একটা সুন্দর স্পেসের কারণে বা সুন্দরভাবে তার মার্কেটিংটা ফুটায় তোলার কারণে, মার্কেটিং প্যালেসটাকে ফুটায় তোলার কারণে একজনের ব্যবসা বেশি হচ্ছে, আরেকজনের কম হচ্ছে। ঠিক এমনি ভাবে একটা দোকানে বিকাশ আছে কি নাই, নগদ আছে কি নাই, রকেট আছে কি নাই, এটা আমরা কখন বুঝতে পারি? দোকানের সামনে যদি একটা ব্যানার লাগানো থাকে বিকাশের, দোকানের সামনে যদি একটা ফেস্টুন লাগানো থাকে বিকাশের, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে এই দোকানে গেলে আমি বিকাশ করতে পারবো, বিকাশে ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবো। এই দোকানে গেলে আমি রকেটের
আমি সুবিধাগুলো নিতে পারবো, এই দোকানে গেলে আমি নগদের সুবিধাগুলো নিতে পারবো। এরকম ভাবে আপনি একটা শোরুম দিলেন, ওই শোরুমের যদি একটা শোরুমের নাম দিয়ে যদি আপনার একটা বিলবোর্ড থাকে, তাহলে মানুষ সহজেই বুঝবে যে আপনার এই শোরুমটা কিসের শোরুম, আপনার এই শোরুমে কি ধরনের পণ্য পাওয়া যায়। তো এইটা আপনার ব্যবসার মার্কেটিং এর ক্ষেত্রে, বিজ্ঞাপনের ক্ষেত্রে, অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আরো সহায়ক হবে। এমনি ভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য, সোশ্যাল মিডিয়ায় ধরেন আপনি একটা লেখা পোস্ট করবেন, সমসাময়িক একটা লেখা পোস্ট করবেন যে বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট, অথবা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপনি একটা পোস্ট করবেন। এই পোস্টটা যখন করবেন, শুধুমাত্র আপনি গদ বাঁধা একটা পোস্ট করে দিলেন, তো আপনার এই পোস্টটা জনমনে এত একটা সমাদৃত নাও হতে পারে, এত একটা সমাদৃত নাও হতে পারে। প্রক্ষান্তরে আপনি এই পোস্টের সাথে সাথে আপনি এই লেখাটাকে যখন পোস্ট করলেন, লেখার সাথে সাথে আপনি একটা থাম্বনেল তৈরি করলেন, আপনার এই লেখাটা কোন কন্টেন্টের উপর লেখা, কি বিষয়ে লেখা, এই লেখার শিরোনাম দিয়ে আপনি একটা থাম্বনেল তৈরি করলেন। থাম্বনেল তৈরি করে যখন পোস্টটা করবেন, তখন দেখবেন আপনার এই পোস্টটা মানুষ দেখতেছে বেশি, এবং এই পোস্টে রিয়াক্ট করতেছে বেশি, এবং এই পোস্টটা মানুষের অটোমেটিক মানুষের মনে একটু আগ্রহ জাগবে যে আমি পোস্টে, বুঝিনি কিছু বললেন কেউ? কথা শুনে যাচ্ছে না ভাই, একটু মাইক্রোফোনটা চেক করুন। বাকিরা কথা শুনতে পারছেন? আমি ব্লুটুথে কথা বলতেছি। জি ভাই, জি, সমস্যা জি, ক্লিয়ার কথা বোঝা যাচ্ছে, ক্লিয়ার। জি ভাই, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, ক্লিয়ার শুনতে ঠিক আছে। পাচ্ছেন? বলেন আপনি। আলহামদুলিল্লাহ। ভাই আপনি জানলার আচ্ছা। কাছে যান, যা শুনতে পাচ্ছেন না ভাই জানলার কাছে যান। আচ্ছা আচ্ছা, বাকিরা মিউট করি, বাকিরা কথা না বলি, বাকিরা মিউট করি। জি, তো আমি যে কথাটা বলতেছিলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বিষয়, যে আপনি আপনার একটা পোস্ট মানুষের মধ্যে তখনই মানুষ আগ্রহ করে দেখবে যখন এটাকে আপনি একটা সুন্দর পিকচার, ওই বিষয়ে রিলেট কোন একটা পিকচার বা কোনো একটা ছবি আপনি তার সাথে পোস্ট করবেন, তখন মানুষ আগ্রহ ভরে এটাকে দেখার চেষ্টা করবে। দেখেন আমাদের বাজারে কয়েক ধরনের বই পাওয়া যায়। এখানে কি সবাই মাদ্রাসার ছাত্র, না মাদ্রাসার ছাত্রের বাহিরেও আছে? অধিকাংশই মনে হচ্ছে মাদ্রাসার ছাত্র। আচ্ছা যাই হোক, তাহলে আমার উদাহরণ দিতে একটু সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা যখন কিনতে যাই, তখন বই কেনার ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করি। কিছু কিছু ছাপাটা যদি ভালো নাও হয়, তার বইটা যদি একদম বাজারের সবচেয়ে নিম্নমানের কাগজ দিয়েও ছাপা হয়, এবং একদম আদিকালের যে ফন্ট আছে সেই ফন্টটা দিয়েও যদি তার বইটাকে লেখা হয়, তারপরেও মানুষ তার ওই বইটাকে পারচেস করবে, তারপরেও মানুষ তার ওই বইটাকে তাদের ব্যক্তিগত সংগ্রহে নিবে। কারণ লেখকই তার নিজেকে ওইরকম ব্র্যান্ডিং করছে, ওইরকম পর্যায়ে নিজেকে নিয়ে গেছে যে লেখকের নাম শুনলেই বা লেখকের নাম দেখেই মানুষ তার বইটাকে সংগ্রহ করে, এটা একটা ব্র্যান্ডিং। তারপরে কিছু কিছু বই আমরা কেনার ক্ষেত্রে এমন দেখি, আমাদের দৃষ্টি যায়, সেটা হলো এই বইয়ের ছাপাটা কেমন হয়েছে, বা এই বইয়ের ভিতরে লেখাগুলো পরিষ্কার কিনা, তারপরে এই বইয়ের প্রচ্ছদটা কেমন হয়েছে, বইয়ের বাইন্ডিংটা কেমন হয়েছে, অর্থাৎ বাহ্যিক দিকটা, বইয়ের বাহ্যিক দিকটা যদি আমার সুন্দর লাগে, তাহলে অটোমেটিক মন চায় যে ভিতরে লেখাগুলো কি একটু ঘেটে দেখি। অনেকে ঘাটেও না, অনেকে উপরে এই প্রচ্ছদটা দেখেই বা এই উপরের সাজানোটা দেখেই সেই বইটাকে কিনে নিচ্ছে, এই বইটাকে তার ব্যক্তিগত সংগ্রহে নিয়ে নিচ্ছে। কারণ কি? তার উপরের প্রচ্ছদটা অনেক ভালো লাগছে। অর্থাৎ আপনি যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, আপনার পোস্টটা আপনি যদি ওই লেভেলের, নিজেকে ওই লেভেলে তৈরি করতে পারেন যে আপনার নামে একটা পোস্ট হয়েছে, এই পোস্টটা আপনার নাম থেকে এই পোস্টটা হয়েছে, আর সাথে সাথে মানুষ এটা দেখা শুরু করে গেছে, যে এরকম লেভেলে যদি নিতে পারেন, তাহলে আপনার পোস্টটাকে সবার মাঝে সমর্থিত হবে, সবাই আপনার পোস্টটাকে দেখবে। প্রক্ষান্তরে আপনি যদি ওই লেভেলের না হয়ে থাকেন, তারপরেও আপনি আপনার
ভাবটাকে, আপনি আপনার পোস্টটাকে কিভাবে মানুষের মাধ্যমে পৌঁছাইতে পারবেন বেশি থেকে বেশি, সেটার একটা মাধ্যম হলো আপনি আপনার পোস্টের সাথে ওই পোস্ট রিলেটেড ওই পোস্টের বিষয়টাকে যদি একটা ভিজুয়াল আকারে মানুষের সামনে তুলে ধরেন, তাহলে মানুষ এই পোস্টের ভিতরে কি লেখা আছে আপনার এই থাম্বনেল দেখে পোস্টের ভিতরটা বিস্তারিত পড়বে। এমনি ভাবে ইউটিউবে আপনি একটা ভিডিও আপলোড করলেন, যদি শুরুতে একটা থাম্বনেল থাকে, সুন্দর একটা থাম্বনেল থাকে, তাহলে ভিতরের ইয়াটা মানুষ সহজেই দেখবে। তো এরপরে আমরা আলোচনা করতেছিলাম গ্রাফিক ডিজাইন কি কি কাজে ব্যবহার হয়। তো 2 নম্বরে আলোচনা করলাম হলো মার্কেটিং এবং বিজ্ঞাপন ডিজাইনের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন ব্যবহার হয়। 3 নম্বরে গ্রাফিক ডিজাইন ব্যবহার হয় হলো ইউজার ইন্টারফেস ডিজাইনের জন্য। ইউজার ইন্টারফেস কাকে বলে? ইউজার ইন্টারফেস বলা হয় হলো, ধরেন আপনি একটা লোগো, এই যে দেখেন এখানে কয়েকটা বিষয় আমরা তুলে ধরছি, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সফটওয়্যারের ইন্টারফেস, এগুলোর ডিজাইনের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের ব্যবহার হয়ে থাকে। ধরেন আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, আজকে কি জন্য জানো আমার পূর্ণ স্ক্রিনটা শেয়ার হচ্ছে না, আমি অন্য কোথাও গেলে সেটাকে দেখাচ্ছে না, শো করতেছে না। আমাদের এখানে পুরোপুরি দেখা যাচ্ছে। না না, আমি একটু গুগলে ঢুকতে চাচ্ছি, গুগলটা কি শো করতেছে? জি না আচ্ছা যাই হোক, ধরেন আমরা আমাদের আলোচনাকে সামনে আগাই। যেমন ধরেন একটা অ্যাপের মধ্যে আপনি ঢুকলেন, এখন দেখেন মানুষ যারা শিক্ষিত তারা তো তাদের শিক্ষার বলে ডিজিটাল যে ডিভাইস গুলো আছে সেগুলো চালাইতে পারবে, এগুলো স্বাভাবিক। কিন্তু যারা শিক্ষিত না, জীবনে স্কুলেও যায় নাই, হ্যাঁ, জীবনে ABCD বা ক খ গ ঘ 1 2 3 জীবনে শিখে নাই, তারাও কিন্তু এখন বড় বড় টাচ ফোন ব্যবহার করতেছে। এটা আপনারা সবাই খেয়াল করে থাকবেন। কিভাবে তারা এই টাচ ফোন গুলো ব্যবহার করতেছে? যে যারা এই টাচ ফোন গুলো ম্যানুফ্যাকচার করে, যারা এটাকে মানুষের সামনে এগুলোর মার্কেটিং করে, তারা তাদের কন্টেন্ট গুলোকে, তারা তাদের বিষয়গুলোকে মানুষের সামনে এতটা সহজলভ্য ভাবে তুলে ধরছে যে মানুষ লেখাপড়া জানুক বা না জানুক, তার ভিতরে শিক্ষা থাকুক, সে রিডিং পড়তে পারুক বা না পারুক, কিন্তু সে এক একটা অ্যাপের আইকন দেখেই সে চিনে ফেলতে পারে যে এইখানে ঢুকলে আমার এই কাজটা হবে। ফোনের একটা আইকন আছে, ফোনের আইকন দেখলেই সে বুঝে ফেলে যে এই আইকনে ঢুকে আমি কল করতে পারবো। এমনি ভাবে ফেসবুকের একটা আইকন আছে, ওই ফেসবুকের আইকনটা দেখলেই সে চিনে ফেলে এইখানে ঢুকলে আমি ফেসবুকে ঢুকতে পারবো। ইউটিউবের একটা আইকন আছে, তো ওই আইকনটা দেখলেই সে চিনতে পারে যে এটা ইউটিউব, এটার ভিতরে ঢুকলে আমি ভিডিও দেখতে পারবো। তারপরে এরকম ভাবে আরো যত অ্যাপ আছে, ওই অ্যাপগুলোর আইকন দেখে মানুষ চিনে ফেলে যে এইটা এই বিষয়ের আইকন। বড়রা না, ছোটরাও, অনেক ছোটরাও দেখবেন সে কিছুই বুঝে না, কথাও বলতে পারে না, কথা ভালো করে বুঝেও না, কিন্তু তার হাতে মোবাইল গেলে সে অটোমেটিক ইউটিউবের মধ্যে চলে যাইতেছে, সে ওই বাবুর কার্টুন বের করে দেখতেছে। তো এরকম এতটাই সহজলভ্য আমাদের সামনে যারা মার্কেটিং করে, যে এই অ্যাপগুলো মার্কেটিং যারা করে তারা এতটাই সহজলভ্য করে দিচ্ছে। এটা কিভাবে সহজ হয়েছে? এই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে। তারা তাদের ওই চিন্তাটাকে, যে আমি এইখানে ভিডিও দেখতে পারবো, তো ভিডিওর জন্য কি ধরনের ইনফোগ্রাফি হতে পারে, ভিডিওর জন্য কি ধরনের আইকন হইতে পারে, সেই ধরনের আইকন সে সামনে নিয়ে আসছে, যাতে করে জনমনে খুব সহজেই মানুষ বুঝতে পারে যে এইখানে ঢুকলে এই কাজ হয়। একটা নতুন অ্যাপ, যে অ্যাপের সাথে মানুষ কোনোদিনও পরিচিত না, ওই অ্যাপটাও যদি আপনার সামনে আসে, আপনি অটোমেটিক বুঝে ফেলবেন যে এটা এই কাজের অ্যাপ। বুঝে আসছে? যেমন ধরেন এই যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের একটা লোগো, এই লোগোর মধ্যে কি ব্যবহার করা হয়েছে? এই লোগোটা কিন্তু কথা বলে। এই লোগোর মধ্যে ব্যবহার করা হয়েছে আকাশি কালার ব্যবহার করা হয়েছে, সবুজ কালার ব্যবহার করা হয়েছে। আকাশি কালার দিয়েও একটা জিনিসকে উপস্থাপন করা হচ্ছে, সবুজ কালারটা দিয়েও একটা জিনিস রিপ্রেজেন্ট করা হচ্ছে, মাঝখানে কাবা এবং একটা গম্বুজ তুলে ধরা হয়েছে। এই প্রত্যেকটা জিনিস এক একটা জিনিসের এক একটা দিকে ইঙ্গিত করে। তো এই যে যখন কোনো ব্যক্তি, মোটামুটি বুধ সম্পন্ন ব্যক্তি এই জিনিসটাকে দেখবে, সে অটোমেটিক বুঝতে পারবে যে এই লোগোটা নিশ্চয়ই কোনো ইসলাম রিলেটেড কোনো একটা বিষয়ের লোগো।
বা এই লোগোর দ্বারা ইসলামিক কোনো একটা জিনিসকে বোঝানো হচ্ছে। কেউ যদি কিছু নাও বুঝে সে এই জিনিসটা বুঝবে যে ইসলামিক কোনো একটা জিনিস বোঝানো হচ্ছে, কারণ এখানে কাবার ছবি ব্যবহার করা হয়েছে, এখানে একটা গম্বুজ ব্যবহার করা হয়েছে, তো অটোমেটিক সে এই ধারণাটা করতে বাধ্য। ঠিক এমনি ভাবে আমরা যেটা বলতেছিলাম যে ইউজার ইন্টারফেস ব্যবহার করার ক্ষেত্রে ইউজার ইন্টারফেস ডিজাইনের জন্য গ্রাফিক ডিজাইনের ব্যবহার হয়ে থাকে। যেমন ওয়েবসাইট, যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো, মাসিক আল কাউসারের ওয়েবসাইট ধরেন, মাসিক আল কাউসারের ওয়েবসাইটে যখন ঢুকবো, ঢোকার পর দেখবেন একটা ইন্টারফেস আসবে। আমি গুগলে ঢুকতে পারতেছি না বা গুগলের পেজটা এখানে শো হচ্ছে না, তো এই জন্য আমি দেখাইতে পারতেছি না। আপনারা ঢুকলে দেখবেন যে আল কাউসারে ঢুকার পরে ওইখানে বেশ কয়েকটা অপশন আসবে, বেশ কিছু বিষয় সেখানে আসবে, যে এখানে গেলে আপনি ইসলামিক ভাই কোথা আটকে গেল কেন ভাই? হয়তো সমস্যা হয়েছে ভাই। দুঃখিত মিউট হয়ে গিয়েছিল। এখন কথা বোঝা যাচ্ছে? জি ভাই। জি জি জি, কোথা বোঝা যাচ্ছে ভাই, বলেন। কল আসার কারণে মিউট হয়ে গেছিল, দুঃখিত। আচ্ছা, যেটা বলতেছিলাম, এমনি ভাবে আপনি যদি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ওয়েবসাইটটাতে ভিজিট করেন, ওয়েবসাইটে ঢুকেন, ঢুকার পরে দেখতে পারবেন সেখানে বেশ কয়েকটা বিষয় আসবে, আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, হ্যাঁ, একটা ড্যাশবোর্ড আসবে, এই ড্যাশবোর্ডে বেশ কিছু বিষয় আসবে। এখানে গেলে আপনি সংগঠনের পরিচিতি পাবেন, এইখানে কিছু ভিডিও বার্তা পাবেন, এখানে গেলে আপনি সংগঠন পাবেন, সমসাময়িক কিছু বার্তা পাবেন, এখানে গেলে আপনি সংগঠনের কার্যক্রম বা সংগঠনের বিভিন্ন এই ধরনের একটা ইন্টারফেস এখানে পাবেন। ওই ইন্টারফেসটা তৈরি করার ক্ষেত্রেও গ্রাফিক ডিজাইনের ভূমিকা আছে। এমনি ভাবে মোবাইল অ্যাপ, যখন আপনি ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢোকার পরে তার ফেসবুকেরও একটা নিজস্ব ইন্টারফেস আছে। ফেসবুকে ঢোকার পরে একটা আইকন আসবে, যে আইকনে গেলে আপনি বুঝতে পারবেন এখানে গেলে হয়তো পোস্ট লেখা যায়। আবার আরেকটা আইকনে গেলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন এই আইকনটাতে গেলে হয়তো কি করা যাবে, কমেন্ট করা যাবে, এই আইকনটাতে দিলে লাইক করা যাবে। তো এই আইকনগুলো তৈরি করার জন্য গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার হয়ে থাকে। তারপরে আসেন গ্রাফিক্স ডিজাইন, আমরা যে বিষয়টাকে নিয়ে আসছি সেটা হলো মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্স হলো, ধরেন একটা পিকচারই কিন্তু এটা ভিডিও আকারে আপনাদের সামনে আসবে, এটাকে বলা হয় হলো, আজকের ক্লাসটাকে আমি আপনাকে মোশন আকারে, আপনাদের যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে থাকে গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দিব। আমাদের আজকে ক্লাসের যে স্লাইড গুলো আমরা তৈরি করছি এটা মোশন আকারে আমরা তৈরি করছি, তো এটা ইনশাল্লাহ আমি ক্লাসের পরবর্তীতে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন মোশন কি। অর্থাৎ আমি এই যে টপিক গুলো এখানে নিয়ে আসছি, সমস্যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, এই টপিক গুলো একটার পর একটা আপনার সামনে শো করবে। যেমন এই জিনিসটাই আপনার সামনে শো করবে হলো, এই দেখেন এখন স্বাভাবিক ভাবে আসছে এইটা, এই দেখেন দেখা যাচ্ছে জিনিসটা, জি একটু ভিডিও আকারে এক সাইড থেকে আসতেছে, তো এটাকে বলা হয় হলো মোশন। বুঝা যাচ্ছে? এই মোশন আকারে আপনি আপনার কন্টেন্টটাকে তুলে ধরতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো মোশন গ্রাফিক্স এর ক্ষেত্রেও গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার হয়ে থাকে। যেমন এই যে আমি এই জিনিসটাকে তৈরি করছি, এটাও আমি একটা অ্যানিমেশন দিয়ে দিছি, যার কারণে এটা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটার পর একটা আসতেছে, এরকম হচ্ছে। আমি যখন ভিডিওটা আপনাদেরকে দিব আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো এটা অ্যানিমেটেড ভিডিও, তারপরে হলো টাইটেল সিকোয়েন্স, তারপর হলো বিজ্ঞাপনের ভিডিও। যেমন বিভিন্ন বিজ্ঞাপন আমরা দেখতে পারি, হ্যাঁ, হঠাৎ করে একটা খেজুরের ডালা আসলো, উপরে লেখা আসলো যে খেজুরের নাম, যে মরিয়ম খেজুর, এখনই পারচেজ করুন, সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, হ্যাঁ,
প্রথম 10 জন যারা অর্ডার করবেন তাদেরকে 60% ডিসকাউন্ট দেওয়া হবে। এই ধরনের একটার পর একটা লেখা আসতেছে, একটার পর একটা আসতেছে, এটাকে বলা হয় হলো মোশন গ্রাফিক্স। এটার ক্ষেত্রেও গ্রাফিক্স ডিজাইনের ভূমিকা আছে। তারপরে হলো প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে, প্রিন্ট ডিজাইনটা এটা আপনারা সহজেই বুঝবেন, পত্রপত্রিকা, তারপরে হলো পোস্টার, ব্যানার, বই, খাতা, তারপরে হলো ঈদ কার্ড বা বিভিন্ন কার্ড, এইগুলো তৈরি করার জন্য গ্রাফিক্স ডিজাইন ব্যবহার হয়ে থাকে। যেমন আপনি একটা বই তৈরি করবেন, ওই বইটাকে তৈরি করার জন্য ওই বইটার একটা কভার তৈরি করতে হবে, এটা গ্রাফিক্স ডিজাইনের কাজ। ওই বইয়ের ভিতরে লেখাগুলোকে সাজাবেন, এটাও গ্রাফিক্স ডিজাইনের কাজ। তো এই সাজানোর পরে তারপরে সেটাকে আপনি ছাপতে দিবেন। এইগুলোর ক্ষেত্রে প্রিন্ট ডিজাইন, যেমন ম্যাগাজিন তৈরি হয়, তারপর ব্রোশিওর তৈরি হয়। ব্রোশিওর এটা একটা কি বলে পরিচিতির মতো, বা ওটাকে সংক্ষিপ্ত পরিচিতি আর কি, যেটা আরেকটা কি যেন বলে, আরেকটা কি এই মুহূর্তে আমার জেহেনে আসতেছে না। তো ওইটাকে তৈরি করার জন্য গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হয়। তারপর বইয়ের কাভার পেজ তৈরি করার জন্য বইয়ের ভিতরের কন্টেন্ট গুলোকে আপনি সুন্দর বিভিন্ন বিভিন্ন কি বলে ওইটাকে ইনফোগ্রাফির মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার জন্য গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন পড়ে। তারপর 6 নাম্বার গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন পড়ে হলো প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে। যে পণ্যের প্যাকেজিংটা যত সুন্দর হবে, সেই পণ্য কেনার প্রতি মানুষ তত বেশি আগ্রহী হবে। স্বাভাবিকভাবে দেখেন, আমরা একটা জিনিস কিনতে গেলে, ধরেন একটা আমরা আতর কিনবো, বা আতর, অন্য কি দিয়ে উদাহরণ দেওয়া যায়, ধরেন আমি মুদির দোকানের একটা জিনিস কিনবো, তো স্বাভাবিকভাবেই মানুষের যেই জিনিসটা প্যাকেজ যত সুন্দর, মানুষের দৃষ্টিটা সেটার দিকেই যায়, যেটা বোতলজাত বা যেটার প্যাকেটটা অনেক সুন্দর ডিজাইন করা, সেটার দিকেই মানুষের নজর যায়। তাই সেটা যত নিম্ন মানেরই হোক না কেন বা ভেজাল যুক্তই হোক না কেন। পক্ষান্তরে যদি ভেজাল মুক্ত একটা জিনিস, একটা খাঁটি সরিষার তেল, একটা খাঁটি সরিষার তেল, কিন্তু সে ওইটার প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর করে নাই, যার কারণে মানুষের নজরটা তার ওই সরিষার তেলের দিকে যাচ্ছে না। প্রকান্ত সরিষার তেলটাই যদি সে একটু সুন্দর প্যাকেজিং করতো, মানুষ সহজেই এটার দিকে যাইত এবং ওইটাকে গ্রহণ করতো। ওই প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রেও গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন পড়ে। বিভিন্ন জিনিসের মোড়ক ডিজাইন, অর্থাৎ উপরে প্যাকেটটা ডিজাইন, লেভেল ডিজাইন, তারপরে হলো কন্টেইনার গ্রাফিক্স, অর্থাৎ কন্টেইনারের উপরে আপনি আপনার জিনিসটাকে চিত্রায়িত করা, এই ধরনের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার হয়ে থাকে। তো আমরা এখানে কয়েকটা বিষয় তুলে ধরলাম। তো এখন আসতে পারেন যে, এখন বলতে পারেন যে আমরা সবাই তো আর ব্যবসা করি না, আমার ব্যবসা বা আমার প্রতিষ্ঠানও নাই যেটার কারণে আমার মার্কেটিং এর প্রয়োজন হবে। তো আমি একটা কথা বললাম কি, যে আপনার হয়তো মার্কেটিং এর প্রয়োজন নাই, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে তো পোস্ট করেন, আপনি তো চান আপনার কথাটা, আপনি দিনের যে দাওয়াতটাকে মানুষের সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে চাচ্ছেন, সেটাকেও যদি আপনি সুন্দর একটা টেমপ্লেটের মাধ্যমে, সুন্দর একটা থাম্বনেইলের মাধ্যমে যদি মানুষের সামনে তুলে ধরেন চিত্র আকারে, তাহলে মানুষের জন্য বোঝাটা সহজ হয়। যেমন আজকের ক্লাসটা আমরা চিত্র আকারে আপনাদের সামনে বিভিন্ন ইনফোগ্রাফির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে পয়েন্ট আকারে আপনাদের সামনে এগুলো জেহেনে চলে আসে, একটার পর একটা পয়েন্ট আপনাদের জেহেনে চলে আসে। এটা চাইলে আমি গদবাঁধা একটা পেজের মধ্যে লিখেও নিতে পারতাম, আমি ওইটা দেখে আলোচনা করতাম, কিন্তু এটা সবার ক্ষেত্রে বোঝাটা তুলনামূলক একটু কঠিন হতো। পক্ষান্তরে আমরা বিভিন্ন ইনফোগ্রাফি ব্যবহার করে, বিভিন্ন ডিজাইন ব্যবহার করে এটা তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে সহজেই বোঝা যায়। বুঝে আসছে? এই সব ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন ব্যবহার হয়ে থাকে। তো আমরা আমাদের আলোচনাটা একটু কয়েক ভাগে ভাগ করব বলছিলাম। তো প্রথমে ছিল হলো গ্রাফিক্স ডিজাইন পরিচিতি, 2 নম্বরে ছিল হলো গ্রাফিক্স ডিজাইন কি কি কাজে ব্যবহার হয়। এইবার হলো আমাদের আলোচনা আরেকটা পার্ট ছিল অ্যাপ পরিচিতি। তো অ্যাপ পরিচিতিটাকেও আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হলো অ্যাপ পরিচিতি কম্পিউটার, দেখা যাচ্ছে সম্ভবত অ্যাপ পরিচিতি কম্পিউটার,
অর্থাৎ কম্পিউটারে ডিজাইন করার ক্ষেত্রে আমরা কি ধরনের অ্যাপ বা কি ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি সেগুলোর সংক্ষিপ্ত একটা ধারণা। যদিও এটা আমাদের আজকের আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় হলো পকেট গ্রাফিক্স নিয়ে। অর্থাৎ আমরা পকেটে থাকা যে ডিভাইসটা ব্যবহার করি, আমাদের হাতে থাকা যে ডিভাইসটা ব্যবহার করি, সেই ডিভাইসের মাধ্যমে আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটা নিয়ে হলো আমাদের আলোচনার বিষয়। তারপরেও যেহেতু গ্রাফিক্স ডিজাইন নিয়ে আলোচনা, গ্রাফিক্স ডিজাইনের মূল বিষয়টাই আসে হলো কম্পিউটার থেকে। পরবর্তীতে ওই কম্পিউটারটাকেই স্মার্ট করতে 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 আমাদের স্মার্ট ডিভাইস আমাদের হাতের মুঠোয় চলে আসছে। তো এই জন্য আমি কম্পিউটারে বহুল ব্যবহৃত কয়েকটা সফটওয়্যার আমি আপনাদের সামনে, 3টা সফটওয়্যার আপনাদের সামনে চিত্রায়িত করছি, তুলে ধরছি। প্রথমত যে বিষয়টা ব্যবহার হয় সেটা হলো অ্যাডোবি ফটোশপ। এই যে এই লোগোটা বা এই সফটওয়্যারের নাম হলো অ্যাডোবি ফটোশপ। এই অ্যাডোবি ফটোশপ দিয়ে কি করে? এই অ্যাডোবি ফটোশপের মাধ্যমে হলো বিভিন্ন ইমেজকে এডিটিং করে, বিভিন্ন পিকচার, বিভিন্ন ছবি এইগুলোকে এডিটিং করে, ব্যানার তৈরি করে, পোস্টার ডিজাইন করে, তারপর হলো টেমপ্লেট তৈরি করে, তারপরে হলো ভিজিটিং কার্ডের ডিজাইন, বিজনেস কার্ড তৈরি করে। এই ধরনের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ ব্যবহার হয়ে থাকে। কিন্তু অ্যাডোবি ফটোশপের সবচাইতে যে দিকটা মানুষ যেই কারণে ফটোশপটাকে বেশি ব্যবহার করে এবং বেশি জনপ্রিয় হয়েছে যেই কারণে, সেটা হলো ফটো এডিট করা যায়। একটা মানুষের ছবি এটাকে এডিট করা যায়। ধরেন আমরা দোকানে যখন ছবি তুলতে যাই, ছবি তোলার পরে দেখবেন আপনার মুখে এক জায়গায় একটা দাগ আছে, এই দাগটাকে তারা এই ফটোশপের মাধ্যমে এই দাগটাকে নাই করে দেয়। আপনি দেখতে একটু, ধরেন আমি দেখতে একটু কালো, আমার এই কালো ভাবটাকে ফটোশপের মাধ্যমে উজ্জ্বল করে দেয়। তো এই ধরনের ফটো এডিটের ক্ষেত্রে ফটোশপের ব্যবহারটা বেশি হয়ে থাকে। এছাড়াও অন্যান্য কাজও করা যায়, বিভিন্ন ব্যানার তৈরি করা যায়, পোস্টার ডিজাইন করা যায়, হ্যাঁ, বিভিন্ন লেখা কি বলে বিভিন্ন চিত্র ডিজাইন করা যায়। এই ধরনের ক্ষেত্রেও ফটোশপের ব্যবহার হয়ে থাকে। তারপরে বহুল ব্যবহৃত আরেকটা বিষয় হলো এআই তথা অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা বলা যায় ডিজাইনের 90% কাজ আপনি এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। ডিজাইনের 90% কাজ আপনি এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। আপনি কি চান? আপনি ব্যানার ডিজাইন করতে চান, ফেস্টুন ডিজাইন করতে চান, আপনি বই ডিজাইন করতে চান, হ্যাঁ, আপনি একটা পত্রিকা ডিজাইন করতে চান, আপনি কোন একটা কি বলে অ্যাপের আইকন তৈরি করতে চান, একটা লোগো তৈরি করতে চান, যেটাই চান আপনি খুব নিখুঁত ভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করতে পারবেন। অনেক কাজই করা যায় এটার মধ্যে, এটার রেজুলেশন পারফরমেন্স ভালো পাওয়া যায় অন্যগুলোর তুলনায়। তো এই জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর বহুল ব্যবহৃত। তারপরে আরেকটা বহুল ব্যবহৃত আরেকটা সফটওয়্যার হলো অ্যাডোবি ইনডিজাইন। এটার মাধ্যমে বিশেষ করে ম্যাগাজিন ডিজাইন করার ক্ষেত্রে, পত্রিকা ডিজাইন করার ক্ষেত্রে, তারপরে হলো পরিচিতি ডিজাইন করার ক্ষেত্রে, হ্যাঁ, তারপরে ওটাকে কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা যাই হোক ওই বিষয়টাকে আমার জেহেনে আনতেই পারলাম না। অর্থাৎ ম্যাগাজিন ডিজাইন করার ক্ষেত্রে, সংক্ষিপ্ত পরিচিতি ডিজাইন করার ক্ষেত্রে আপনার অ্যাডোবি ইনডিজাইনটা ব্যবহার হয়ে থাকে। তো এগুলো ছিল হলো কম্পিউটারে বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত কিছু সফটওয়্যার যেগুলোর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যায়। তারপরে আমাদের পরবর্তী আরেকটা বিষয় ছিল আজকের আলোচনার বিষয়, সেটা হলো অ্যাপস এর নাম তো আমি পুরোপুরি বললাম। প্রথমে যেটা বললাম অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ এই যে এখানে লেখা আছে অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে। তারপরে দ্বিতীয় বহুল ব্যবহৃত আরেকটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর। তারপর তৃতীয় যেটা বললাম সেটা হলো অ্যাডোবি ইনডিজাইন। তারপরে হলো আমাদের পরবর্তী যে আলোচনার বিষয় সেটা হলো অ্যাপ পরিচিতি মোবাইল। আচ্ছা এখানে আচ্ছা যাই হোক আমাদের পরবর্তী বিষয় হলো অ্যাপ পরিচিতি মোবাইল। অর্থাৎ মোবাইলে আমরা কোন ধরনের অ্যাপ ডিজাইনের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে। অনেক ধরনের ডিজাইন, অনেক ধরনের অ্যাপ ব্যবহার হয়। এখানেও অ্যাডোবি
ফটোশপ আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, মোবাইল ভার্সন, কিন্তু ওইগুলো এত একটা ব্যবহার হয় না। বা অ্যাডোবি অনেকগুলো সফটওয়্যার অ্যাপ আছে যেগুলো মোবাইলে ব্যবহার হয়, কিন্তু এগুলো তেমন একটা প্রসিদ্ধ না। প্রসিদ্ধ কয়েকটা আমি আপনাদের সামনে চিত্র আকারে তুলে ধরছি। এক নম্বরে হলো ক্যানভা। ক্যানভা এটা সহজেই সোশ্যাল মিডিয়ার পোস্ট তৈরি করার জন্য, লোগো, ফ্লায়ার, পোস্টার ডিজাইন করার জন্য এই ক্যানভা ব্যবহার হয়ে থাকে। এটার মধ্যে অনেক ধরনের রেডি ফাইল পাবেন আপনি, অটোমেটিক ওখানে রেডি করা আছে। হ্যাঁ, আপনার কোন ধরনের ডিজাইন দরকার, ধরেন আপনার আপনার একটা ব্যবসার মার্কেটিং এর একটা ডিজাইন দরকার, আপনার ব্যবসাটা কি বিষয়, আপনি ওখানে লিখে সার্চ দিবেন, সার্চ দিলেই চলে আসবে। ধরেন আপনার আপনার হলো একটা ফ্যাশন ডিজাইন, অর্থাৎ আপনার কাপড়ের দোকান আছে, পাঞ্জাবির দোকান আছে, ওই পাঞ্জাবির দোকানের একটা আপনি পোস্ট তৈরি করবেন, পাঞ্জাবির একটা বিজ্ঞাপন তৈরি করবেন। আপনি লিখে সার্চ দিবেন যে ফ্যাশন টেমপ্লেট, হ্যাঁ, ফ্যাশন মার্কেটিং টেমপ্লেট লিখে সার্চ দিবেন, ও হাজারো ধরনের টেমপ্লেট আপনার সামনে চলে আসবে। আমি এখানে সবকিছু রেডি করে রাখছিলাম, কিন্তু স্ক্রিন শেয়ার না হওয়ার কারণে আমি দেখাইতে পারতেছি না। তো আপনারা এটা সার্চ দিয়েও দেখে নিতে পারবেন। হ্যাঁ, ক্যানভাতে ঢুকলে অনেক ধরনের ওখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট ইন্টারফেস, বিভিন্ন ধরনের ইন্টারফেস আসবে। আপনার কি ধরনের কোন ক্যাটাগরির দরকার, আপনি ওই ক্যাটাগরিতে ঢুকবেন। ঢুকার পরে জাস্ট আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার একটা ছবি ওইখানে অ্যাড করে দিবেন, ওইখানে ছবি রিমুভ করে আপনার ছবিটা অ্যাড করে দিবেন। আপনার প্রয়োজনীয় লেখা ওইখানে লেখাগুলো রিমুভ করে আপনার প্রয়োজনীয় লেখা ওইখানে বসায় দিবেন। জাস্ট এতটুকু কাজ করলে আপনার একটা আহ কি বলে একটা ডিজাইন রেডি হয়ে গেল। অর্থাৎ খুব সহজেই আপনি একটা ডিজাইন ক্যানভার মাধ্যমে রেডি ফাইল তৈরি করাই আছে, শুধু আপনি আপনার প্রয়োজনীয় লেখাগুলো বসিয়ে আপনি আপনার ডিজাইনটাকে তৈরি করে ফেলতে পারবেন। তো এটা কি কি ক্ষেত্রে উপযুক্ত বা কোন কোন ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার হয়, সেটা হলো সোশ্যাল মিডিয়ার পোস্টের জন্য। এটা আপনি প্রিন্ট দিতে পারবেন না, এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য, প্রেজেন্টেশন, কোন একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। ব্র্যান্ডিং এর ডিজাইন করার জন্য, যেটা আমি একটু আগে বললাম, এই ধরনের কাজের জন্য আপনি ক্যানভার মাধ্যমে ক্যানভার সহযোগিতা আপনি নিতে পারেন। তারপরে বহুল ব্যবহৃত এবং আমাদের মধ্যে খুব বেশি ব্যবহার যেটা হয় সেটা হলো পিক্সল্যাব। এই পিক্সল্যাবটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি। এটাতে আপনি অনেক
কি ভাই ক্লাস কি শেষ নাকি ভাই? নির্ধারিত সময় থাকে 1 ঘন্টা। 1 ঘন্টা পর অটোমেটিক এই অ্যাপস কেটে যায়, নতুন লিঙ্ক থেকে আবার শুরু হবে। এখন নতুন লিঙ্ক দিবে তারপর আবার শুরু হবে নাকি? এতে নতুন লিঙ্কে আমরা সবাই প্রবেশ করছি। এখানে তো স্ক্রিন শেয়ার দেয় নাই। আমার চোখ নাই এখানে। ওইটাই তো দেখতেছি সাইফুল্লাহ ভাই নাই। ভাই দেরি হলে খারাপ হচ্ছে। সাদিক ভাই আপনি ঘুমান ভাই। কে রাত বানাই? জাকারিয়া ভাই। রিজওয়ান ভাই নাকি? না আমি না। সাদিক ভাই জামালি কো জামালি, জামালি কো। সবাই আমি কি বের আসতেছে। হয়ে গেছিলাম? সবাই বের হয়ে গেছিল তো। সাদিক ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই আসছে তো, তাই না? জি ভাই। আচ্ছা, এই যে আমার শুরু শেষের করেন, কথা, শুরু করেন, দ্রুত শুরু আমার করেন। শেষের কথাগুলো কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি জি। জি শেষ শুনে। পিক্সেল লেভেল আহ, এখানে আসার পরে পিক্সেল লেভেল এখানে আসার শুধু পরে ভাই পিক্সেল ল্যাব বন্ধ হয়ে গেছে। পর্যন্তই শুনছি। হ্যাঁ, ভাই ভাই পিক্সেল শুনতে আচ্ছা, পিক্সেল শুরু একটু শুনতে করেন। পারি নাই। শুরু পিক্সেল করেন। শুধু নামটা বলছিলেন, তারপরে বন্ধ হয়ে গেছে। পিক্সেল আচ্ছা ঠিক আছে, আমি পিক্সেল ল্যাব থেকে আলোচনাটা আবার শুরু করছি। সেটা হলো, আমরা আলোচনা করতেছিলাম আমাদের মোবাইলে যে সমস্ত অ্যাপ ব্যবহার করে আমরা সহজেই ডিজাইন করতে পারি এমন কিছু বহুল প্রচলিত অ্যাপ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। শুরুতেই যে অ্যাপটা স্ক্রিন আমরা, যে অ্যাপের শেয়ার, ভাই ভিডিও দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ারটা স্ক্রিন শেয়ারটা। স্ক্রিন শেয়ারটা, আচ্ছা নতুন ইয়াটা আমি শেয়ার করি, একটু সবাই লাইনে থাকুন। স্ক্রিন শেয়ারটা দেখলে একটু মনোযোগ বাড়ায় আর কি, না তো ঘুম আসতেছে তো। জি জি জি। স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাই দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই দেখা ভাই যাচ্ছে। জি আসছে এখানে আসছে। আমার এখানে দেখা যাচ্ছে না ভাই। এখানে দেখা যাচ্ছে না। ভাই, উপরে যান তাহলে দেখতে পাবেন। জি জি দেখা যাচ্ছে। হ্যাঁ যা আসছে আসছে। হ্যাঁ ভাই শুরু করেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা আলোচনা করতেছিলাম হলো মোবাইলে কোন ধরনের অ্যাপ ব্যবহার হয়। তো শুরুতে যেটা বললাম, ক্যানভার মাধ্যমে আপনারা খুব সহজেই, এখানে অনেক রেডি ফাইল আছে, ওগুলো জাস্ট আপনি আপনার প্রয়োজনীয় লেখাগুলো বসিয়ে, প্রয়োজনীয় আপনার ছবিটা বসায় সহজে আপনি এডিট করে নিতে পারবেন। তারপরে যে বিষয়টা সেটা হলো পিক্সল্যাব, এটাও মোবাইলে ব্যবহৃত। আপনি একটু উপর নিচ করে দেখেন, দেখা যাবে, একটু উপর নিচ করে দেখেন, দেখা যাবে। ভাই বের হয়ে আবার ঢুকেন তাহলে দেখা যাবে। ঠিক আছে, দেখা যাচ্ছে। জি। তো দ্বিতীয় আমরা যে অ্যাপটার কথা বললাম, পিক্সল্যাব, এটার মাধ্যমে এটাও অনেক বেশি ব্যবহার হয়। এটার মাধ্যমে আপনি আপনার লেখাটাকে, হ্যাঁ, বিভিন্ন টাইপোগ্রাফি স্টাইলে আপনার লেখাটাকে তৈরি করতে পারবেন, বা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বিভিন্ন লেআউট নিয়ে, বিভিন্ন লেয়ার নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন।
হুম, আপনি সব ধরনের ডিজাইন আপনি এই অ্যাপের মাধ্যমে, এই অ্যাপগুলো আমি পরবর্তীতে মোবাইলে স্ক্রিন শেয়ার করে ইনশাল্লাহ দেখাবো। এখানে জাস্ট আপনি এই কন্টেন্ট গুলো, আমার আলোচনার বিষয়গুলো একটু দেখেন এবং আলোচনাটা একটু দেখেন, পরবর্তীতে আমি মোবাইলে স্ক্রিন শেয়ার করে অ্যাপগুলোর ইন্টারফেস গুলো একটু দেখাই দিব ইনশাল্লাহ। তারপরে দেখেন, তারপরে বহুল প্রচলিত আরেকটা অ্যাপ হলো পিক্স আর্ট। পিক্স আর্টের মাধ্যমে আপনি ফটো এডিটিং করতে পারবেন। অর্থাৎ আপনি যে কাজটা ফটোশপে করতে পারতেন, সেই কাজটা আপনি মোবাইলে পিক্স আর্টের মাধ্যমে অনেক সহজেই করতে পারবেন। একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া, আপনার ফটোটাকে, আপনার ইমেজটাকে রেজুলেশন কম থাকলে সেটা রেজুলেশনটাকে ঠিকঠাক করা, হ্যাঁ, আপনার কোনো জায়গায় কোনো আপনার চেহারাটাকে একটু সুন্দর করার প্রয়োজন হলে সুন্দর করা, ইমেজটাকে ব্লার করার প্রয়োজন হলে ব্লার করা, এই ধরনের বিভিন্ন কাজ পিক্স আর্টে খুব সহজে এবং খুব সুন্দরভাবে করা যায়। এখানেও আপনি লেয়ার নিয়ে কাজ করতে পারবেন, এখানেও আপনি, হ্যাঁ, এখানে আপনি পোস্টার ডিজাইন করতে পারবেন, তারপরে হলো বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইন করতে পারবেন পিক্স আর্টের মধ্যেও। তো এই তিনটা অ্যাপ হলো মোবাইলে অনেক বেশি ব্যবহার হয়। এছাড়াও আরো অনেক অ্যাপ আছে যেগুলো তেমন একটা প্রসিদ্ধ না। এই তিনটা অ্যাপ হলো তুলনামূলক একটু প্রসিদ্ধ, এই জন্য আমরা আমাদের আলোচনার মধ্যে এই তিনটা অ্যাপের কথাই তুলে ধরছি। তো আমরা শুরুতে আলোচনা করছিলাম হলো গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন কি কি কাজে ব্যবহার হয়, তারপর আলোচনা করছে অ্যাপ পরিচিতি, মোবাইল, কম্পিউটারে কি কি অ্যাপ বেশি ব্যবহার হয়, তারপরে হলো মোবাইলে কোন কোন অ্যাপ বেশি ব্যবহার হয়। এই ধরনের আমরা একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এরপরে আমাদের আলোচনার যে একদমই আমাদের আলোচনার শেষে যে টপিকটা ছিল সেটা হলো প্রশ্নোত্তর পর্ব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস রিলেটেড, তাহলে আপনারা প্রশ্নগুলো করবেন ইনশাল্লাহ। তবে এক এক করে আপনারা এখন প্রশ্নগুলো ভাবতে থাকেন। আমি একটু মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে এই অ্যাপের ইন্টারফেস গুলো একটু দেখাই, ততক্ষণে আপনারা আপনাদের প্রশ্নগুলো ভাবতে থাকেন। মোবাইলের স্ক্রিন দেখা যায়? জি জি জি, জি দেখা যাচ্ছে। দেখা যায়। আমরা মোবাইলের কয়েকটা অ্যাপের কথা বলছিলাম, তার মধ্যে একটা বলছিলাম হলো সবচাইতে বেশি ব্যবহার হয় এবং কাজের ক্ষেত্রে যেটা আমরা খুব সহজেই যেটাতে কাজ করতে পারি আমাদের, এবং আমাদের যে ধরনের কাজগুলো আমরা সাধারণত করে থাকি, একটা ব্যানার তৈরি করা বা একটা পোস্টার তৈরি করা, এই ধরনের কাজের জন্য পিক্স ল্যাবটা খুব বেশি ব্যবহার হয়ে থাকে। পিক্স ল্যাবের অনেকগুলো ভার্সন আছে। একটা আছে হলো, হ্যাঁ, যেটা কিছু আছে প্রিমিয়াম ভার্সন, আর কিছু আছে হলো যেগুলো লোকাল ভার্সন। তো আমার এখানে কয়েকটা প্রিমিয়াম ভার্সন আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এমনি লোকাল আপনি ইয়াতে গেলে, কি বলে, প্লে স্টোরে গেলেও পাবেন। আচ্ছা, যাই হোক, আমার এখানে যেটা আছে এটা হলো লোকালটা, আপনি সচরাচর প্লে স্টোরে যেটা পাবেন। ডাউনলোড হতে থাকুক, আমরা অন্য যেটা আছে আমাদের কাছে সেটা দেখি। এই যে এটা হলো পিক্স ল্যাবের ইন্টারফেস, ভিতরের ডিজাইনটা এরকম। এখানে চাইলে আপনি সহজেই আপনার আর্টবোর্ডটাকে সহজে সাইজটাকে নির্ধারণ করে নিতে পারবেন। এখানে দেখেন ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজটাকে আপনি কাস্টম সাইজ আছে, আপনি আপনার মতো করে এখানে কাস্টম করতে পারবেন। আপনি হাইট কত চান, তারপরে হাইটে কত চান, দৈর্ঘ্য কত চান, প্রস্থ কত চান, এরকম একটা আর্টবোর্ড আপনি তৈরি করে নিতে পারবেন। আবার আপনি এখানে কিছু তৈরি করা রেডি শেপও আছে, সেগুলো আপনারা নিতে পারবেন। যেমন স্কোয়ার শেপ আছে, তারপরে আছে হলো
ইউটিউবের জন্য যদি থাম্বনেল তৈরি করতে চান, ফেসবুকের জন্য যদি কভার আর্ট তৈরি করতে চান, হ্যাঁ ধরেন আমরা ইউটিউবে একটা থাম্বনেল তৈরি করবো, এটার একটা সাইজ নিলাম, এটার সাইজ কি 1280 বাই 720। এটা যাওয়ার পর এটার একটা আর্টবোর্ড আমার সামনে চলে আসলো। এখানে আপনি আপনার চাহিদা অনুযায়ী বিভিন্ন জিনিস এখানে নিয়ে আসতে পারবেন। যেমন ধরেন আমি এই যে এই চিহ্নটা থেকে আমি আমার মোবাইলে থাকা ধরেন এই যে এই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম, একটা বিজনেস কার্ডের ডিজাইন আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমি এক জায়গায় সেট করলাম। সেট করার পর এখানে যদি আমি লেখা অ্যাড করতে চাই, আমি লেখাও অ্যাড করতে পারবো। এই যে এখানে আমরা আমাদের চাহিদা অনুযায়ী লেখা অ্যাড করতে পারবো। আমাদের নিচের ডিজাইনটা কি, সেটা হলো বিজনেস কার্ড। তো এই বিজনেস কার্ড, এই লেখার আমরা কালার, ফন্ট সব ধরনের বিষয় আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করতে পারবো। আমরা এখানে ফন্টটাও চেঞ্জ করতে পারবো। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ফন্ট দেওয়া আছে, চাইলে আপনারা আপনাদের মন মতো ফন্ট ডাউনলোড করেও এখানে ব্যবহার করতে পারবেন। যেমন আমি আপনাদের বোঝানোর জন্য আমার সামনে থাকা একটা ফন্ট দিয়ে দিলাম, এই যে এটাকে এখন আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনার যে সাইডে। আর ডিজাইনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো সৃজনশীলতা। আপনার একটা ক্রিয়েটিভ মাইন্ড থাকতে হবে, একটা সৃজনশীল চিন্তা আপনার মধ্যে থাকতে হবে। অর্থাৎ এখানে আমি বোঝানোর জন্য একটা কালার আপনাদের এখানে তুলে ধরছি। এখানে কোন কালার, নিচে সবুজ কালার আছে, উপরে কোন কালারটা দিলে আমার নিচে সবুজ কালারের উপর কালারটা ফুটবে। তারপরে হলো কোন ধরনের ফন্টটা দিলে আমার ডিজাইনটা সুন্দর দেখা যাবে, আমার এই লেখাটাকে কোন সাইডে বসাইলে জিনিসটা সুন্দর হবে, বা অন্যান্য বিষয়গুলো কোথায় দিলে সুন্দর হবে। এগুলো আপনি এখান থেকে খুব সহজেই আপনার মতো করে নিতে পারবেন। আমার এখানে কিছু রেডি ফাইলও আছে, আমি দেখাই। যেমন ধরেন আমি এখানে একটা লোগো ডিজাইন করছিলাম, এই যে একটা লোগো ডিজাইন, হলি কনভারসেশন একটা আমাদের ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলের একটা লোগো এখানে ডিজাইন করছিলাম। এই লোগোটাও আপনি এখানে খুব সহজে ডিজাইন করতে পারবেন। এখানে আমি একটা, যেহেতু ইউটিউব চ্যানেলের একটা লোগো, তো ইউটিউব চ্যানেলের লোগোর জন্য ইউটিউব এমন একটা জিনিস আমার দরকার যেখানে ভিডিও বা ভিডিওগ্রাফি বুঝাবে এমন একটা লোগো প্রয়োজন ছিল। এমন একটা পিকচার আমি এখানে নিয়ে আসছি। তারপর আমি আমার চ্যানেলের নামটাকে একটু টাইপোগ্রাফি স্টাইলে বা যেমনি হোক একটু স্টাইলিশ ফন্টের মাধ্যমে এখানে তুলে ধরার চেষ্টা করছি। তারপর এমনি ভাবে আমি একটা ধরেন আমি একটা বইয়ের বিজ্ঞাপন তৈরি করছিলাম। যাই হোক, এটা নষ্ট হয়ে গেছে। এই যে একটা টেমপ্লেট আমরা তৈরি করছিলাম, এটাকেও আপনি আপনার সৃজনশীলতা অনুযায়ী, আপনি আপনার রুচিবোধ অনুযায়ী কোন জিনিসটাকে কোথায় দিলে আপনার ডিজাইনটাকে সুন্দর লাগবে, সেটাকে সেই জায়গায় সেভাবে দিয়ে আপনার যে ডিজাইনটাকে ফুটায় তোলা। এটা আপনি পিক্সল্যাবে খুব সহজে এবং খুব সুন্দরভাবে বিভিন্ন ফন্টের মাধ্যমে ফুটায় তুলতে পারবেন। তো এইটা ছিল হলো পিক্সল্যাবের একটা ইন্টারফেস। আমি এখন যেই পিক্সল্যাবটা দেখালাম, আমার এখানে পিক্সল্যাব 3টা আছে, 3টাই প্রিমিয়াম ভার্সন। হ্যাঁ, তো এটা হলো এখন যেটা দেখালাম, এটাতে হলো বাংলা অনেকগুলো ফ্রি ফন্ট দেওয়া আছে। আর এই যে একটা পিক্সল্যাব প্লাস, এটাতে অনেকগুলো আরবি ফন্ট এবং অনেকগুলো এখানে অনেকগুলো আরবি ফন্ট, ফ্রি আরবি ফন্ট, অনেক সুন্দর সুন্দর আরবি ফন্ট দেওয়া আছে। তো এই পিক্সল্যাবের 2টা ভার্সন দেখাইলাম, আরেকটা হলো লোকাল ভার্সন। ওটা যাই হোক, লোকালটাতে আপনি জাস্ট পিক্সল্যাবটাকে ব্যবহার করতে পারবেন। ফন্ট আপনাকে আলাদাভাবে নিয়ে আসতে হবে,
আলাদাভাবে আপনার যে ডিজাইনের বিভিন্ন কি বলে পিএনজি ফাইল, ওগুলো আপনার আলাদাভাবে এখানে নিয়ে আসতে হবে। তারপর আরেকটা অ্যাপের কথা আমরা বলছিলাম আপনাদেরকে, সেটারও ইন্টারফেসটা একটু আপনাদেরকে দেখায় দেই, যদিও এটার কাজ আমি তেমন একটা ভালো বুঝিও না, করিও নাই কখনো। সেটা হলো পিক্স আর্ট। এখানেও দেখেন ভাই ঘুমাইতেছে। ঘুমাইছে পড়ছে, একটু জাগ্রত জি। হন, নাড়াচাড়া দিয়ে বসেন। হাজি সাহেব মানুষ তো, হাজি জি, সাহেব না। আমরা ক্লাসে, আচ্ছা আচ্ছা, আমরা আমাদের ক্লাসের একেবারে শেষের দিকে, এই যেমন ধরেন এই যে একটা ডিজাইন আমরা করছিলাম, এই ডিজাইনটাকে আমাদের ধরেন এখানে কোনো পরিবর্তন দরকার, এটা আমরা যদিও কম্পিউটারে করছি, হ্যাঁ, বিভিন্ন ইনফোগ্রাফির মাধ্যমে আমরা আমাদের ডিজাইনটাকে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন এখানে আমরা ইনফোগ্রাফি ব্যবহার করছি, এখানে একটা কোরআনের ছবি ব্যবহার করছি। এই ছবিটা যখন কেউ দেখবে, অটোমেটিক তার কোরআনের দিকে তার জেহেনটা চলে যাবে। রমাদানের একটা আহ্বান তৈরি করেছিলাম, তারপরে এখানে একটা জায়নামাজের ছবি ব্যবহার করেছি। জায়নামাজ দেখলে অটোমেটিক তার জেহেনটা নামাজের দিকে চলে যাবে, তাসবিহ। তো এই, যাই হোক, আমার আলোচনার বিষয়টা আমরা আগে আলোচনা করছি। এখানেও আপনি আপনার পছন্দ অনুযায়ী ইমেজ ব্যবহার করতে পারবেন, পছন্দ অনুযায়ী লেখা আপনারা এখানে সেট করতে পারবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এই যে টেক্সট, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা টেক্সট এখানে বসাইতে পারবেন। যাই হোক, এটা ছিল হলো পিক্স আর্ট। এগুলোর উপর আপনাদের ভিন্ন ক্লাসও হবে, এই জন্য আমি শুধুমাত্র ইন্টারফেসটা একটু ঘোরা নিয়ে আসতেছি। তারপর হলো ক্যানভা। ক্যানভা একটা অ্যাপ ছিল, এখানেও অনেক রেডি ফাইল তৈরি করা আছে। যেমন ধরেন আপনি সিভি সিভি তৈরি করবেন, সিভির একটা টেমপ্লেট এখানে তৈরি করা আছে। আপনার টেমপ্লেটের মধ্যে জাস্ট আপনি আপনার এখানে আপনার নামটা বসায় দিবেন, আপনার প্রয়োজনীয় লেখাগুলো এখানে এডিট করে নিবেন, চেঞ্জ করে নিবেন, এখানে এডিটের অপশন আছে, এডিট করে নিবেন। এডিট করলেই জাস্ট আপনি এই জিনিসটা এডিট করার মাধ্যমে আপনি আপনার ব্যবহারের উপযুক্ত করে ফেলতে পারবেন। এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটাকে ডিলিট করে আপনি আপনার ছবি এখানে বসাইতে পারবেন। বসালে এই যে এখানে ছবি বসানোর জায়গা আছে, এখানে আপনি আপনার ছবি বসাই দিবেন, বসাইলে এটা আপনার জন্য রেডি হয়ে গেল। তো এগুলো, এই কয়েকটা অ্যাপ ব্যবহার করে খুব সহজে আপনি পকেট গ্রাফিক্স বা বাবার কি হলো ভাই? সাইফুল্লাহ ভাই গেল গা। শোনা যাচ্ছে না ভাই, কোথায় আছে নাকি? বললাম একটু ঘুমাইতে গেছি। সাইফুল্লাহ ভাই ঘুমিয়ে আসতেছে। আরিফ ভাই, আফান ভাই, ভাই সিহিরি পাখি দেখতে এলো। এ সাদিক ভাই